রিমন, হাই ঝান্টুসি। ঝান্টুসি। রিমন, আমার জানটা কি রাগ করেছে? ঝান্টসি শুধু চোখ লাল করে তাকালো। রিমন, আর এমন হবে না আমার জান পাখি, ময়না পাখি, টিয়া পাখি, আমার ঝান্টুসি। ওই আমাকে একদম ঝান্টুসি বলবি না। কি বিশ্রী নাম! আমার নাম কি ঝান্টুসি? রেগে আগুন। ওহ, আমার জানটার নামটাই তো বলা হয়নি, তোর নাম মিথিলা। আদর করে কত কি যে ডাকি তার ঠিক নাই, আজ আসতে একটু দেরি হয়েছে, তার ওপর ঝান্টুসি বলেছি, যেটা আমার বাবু সোনা একটুও পছন্দ করে না। আমার বউ পাখিটা কি আমার সাথে রাগ করেছে? মিথিলা, কে তোর বউ পাখি? রিমন, তুমিই তো আমার বউ পাখি। মিথিলা, আমি কারো বউ না। বিয়ের কথা বললে হাঁটু কাঁপে তার, আবার বউ? মুখ ভেঙচি কেটে। রিমন, তাই তো আমার কোনো বউ পাখি নাই, তাই যাই এখানে থেকে, কাজ নেই, ভাব নিয়ে। মিথিলা, ওই কই যাস, এক পাও যদি সামনে গিয়েছিস তো হাসপাতালে পাঠাবো। চুপ করে দাঁড়িয়ে থাক। রিমন, ভয় কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছি, ও যা বলেছে সত্যি, এক পা এগুলে রক্ষে থাকবে না। দাঁড়িয়ে আছি তো আছি, ভয়ে বসতেও পাচ্ছি না। এখন মাথা ঘোরার অভিনয় না করলে দাঁড়িয়েই থাকতে হবে। যেই ভাবা সেই কাজ। অভিনয় কাজ হলো দুজি বসে আছি। মিথিলা, আচ্ছা তুমি এমন কেন? বাহ, তুই থেকে তুমি রাগ একটু কমেছে। রিমন, কেমন গো বউ পাখি? বাদামে ফু দিতে দিতে। মিথিলা, দেখো একদম ডং করবা না, তুমি কি কোনো কিছুতে সিরিয়াস হবা না? বাড়ি থেকে কত মিথ্যা বলে বের হয়েছি, আর তুমি সবসময় লেট করে আসো। রিমন, ও হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি। জানো কি হয়েছে? আজ আমি যেই না বাথরুমে গেছি গোসল করতে, অমনি দেখি পানি শেষ, কোথাও পানি নেই, তারপর পাশের বাসা থেকে পানি এনে গোসল করে আসছি, তাই একটু দেরি হয়েছে। সত্যি বলছি সোনা, করুণভাবে। মিথিলা, কত মিথ্যা যে তুমি বলতে পারো, আল্লাহ গো। রিমন, সরি সোনা, আর এমন হবে না। মিথিলা ওর মলিন চেহারা দেখে বলল, মাফ করতে পারি এক শর্তে। রিমন, তোমার সব শর্তে রাজি সোনা, বলো তোমার কি শর্ত? মিথিলা, আজ আমাকে নিয়ে সারাদিন ঘুরবা আর বিকালে ফুসকা খাওয়াবা। রিমন, ওকে ডান, আমার লক্ষ্মী বউটা আবদার করেছে, না মেনে উপায় আছে? রিমন আর মিথিলা দুজন দুজনকে ভালোবাসে। রিমন ঢাকা ভার্সিটি পড়ুয়া ছেলে। দেখতে যেমন সুন্দর তেমনই স্মার্ট, হাজারো মেয়ে প্রথম দেখায় প্রেমে পড়ে যাবে। অপরদিকে মিথিলা অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। মিথিলাই প্রথম রিমনকে প্রপোজ করেছিল। তাদের 6 মাসের রিলেশন। সারাদিন অনেক ঘোরাঘুরি করে, সন্ধ্যায় যার যার বাসায় চলে যায়। রাতে ফোনে ভোর পর্যন্ত কথা চলে দুজনার। এভাবেই আরও 1 মাস চলে গেল, তবে ইদানিং রিমনের মধ্যে কেমন যেন পরিবর্তন হয়েছে। রিমন এখন সুযোগ পেলেই মিথিলার গায়ে হাত দেয়, যখন তখন কিচ করে। মিথিলাও তেমন রিয়েক্ট করে না, তবে সেও বুঝতে পারে রিমন কি চায়। রিমন বেশ কয়েকবার মিথিলাকে রুম ডেটের কথাও বলেছে, কিন্তু বিয়ের আগে ওমব কিছুই সম্ভব না বলে মিথিলা এড়িয়ে যায়। রিমনও জোর করেনি। বেশ কিছুদিন হল রিমন মিথিলাকে এড়িয়ে চলছে। নানান কাজের অজুহাতে কথাও কমিয়ে দিয়েছে। মাঝে মাঝেই ফোন ওয়েটিং। মিথিলাও বুঝতে পারে রিমন রিলেশন রাখতে চায় না। কিন্তু কি করবে, রিমনকে ছাড়া তার সারা পৃথিবী যেন অন্ধকার। রিমন যতটা না ভালোবাসত, তার বহুগুণে মিথিলা ভালোবাসে। আজ কলেজ থেকে ফেরার পথে দেখতে পায় অন্য একটা মেয়ের সাথে হাত ধরে বসে আছে। বুকের মধ্যে চিনচিন করে উঠছে। বাসায় গিয়ে দরজা বন্ধ করে অনেক কান্না করল। কি এমন করেছে যার জন্য রিমন এমন করল? চোখের পানি মুছে মোবাইলটা নিয়ে কল করতেই ওয়েটিং। বারবার ট্রাই করে, রাতে কথা হলো, কাল তারা দেখা করবে। জানতেই হবে কেন তার নিষ্পাপ মনটা নিয়ে এমন করল।
পরদিন সকালে দেখা হলো, সারা রাত কেঁদে চোখ দুটো ফুলে গেছে। সেদিকে নজর না দিয়ে কেন ডেকেছ? রিমন। রিমন, যা বলার তাড়াতাড়ি বলো, আমার তাড়া আছে। মিথিলা, কোনো ভনিতা না করে আমাকে এড়িয়ে চলছ কেন? কি করেছি আমি? আমার সাথে এমন করছো কেন? রিমন। রিমন, দেখো আমি তোমার সাথে হ্যাপি না, আমি কোনো রিলেশন রাখতে চাই না। মিথিলার কানকে যেন বিশ্বাস হচ্ছে না। অনেকটা কাঁদো কাঁদো গলায়, কেন রিমন? আমার দোষটা কি বলবা? আমি কি করেছি? রিমন, ও তো বলে লাভ নেই। আর হ্যাঁ, কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না বলেই চলে যেতে লাগল। মিথিলা এবার কেঁদেই দিল। দৌড়ে গিয়ে রিমনের হাতটা ধরে আটকাল। রিমন, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচব না, প্লিজ আমাকে ছেড়ে যেও না। রিমন, দেখো আমি তোমার সাথে হ্যাপি না, আমার আর তোমার ভাবনা ভিন্ন। মিথিলা, তুমি যেমন বলবে আমি তেমনই চলব, তুমি যা বলবে আমি তাই করব। তবুও আমাকে ছেড়ো যেও না প্লিজ। রিমন, ঠিক আছে, তবে আমার কথায় রাজি হলে আমি রিলেশন রাখতে রাজি আছি। মিথিলার চোখে আনন্দ আভাস, চোখ মুছতে মুছতে, তুমি যা বলবে তাতেই রাজি। রিমন, আমার সাথে রুম ডেট করতে হবে, তাইলে রিলেশন রাখতে পারি। মিথিলা রুমডেটের শর্ত শুনে পাথর হয়ে দাঁড়িয়ে পড়ল। সম্পর্কটাকে টিকিয়ে রাখতে নিজের শরীরকে তুলে দিতে হবে। নিজেকে আজ অনেক অসহায় লাগছে। তবে যাই হোক, রিমনের হাতে শরীরটা তুলে দেবে না জানিয়ে দিল। রিমনও জানিয়ে দিল রুমডেটি তার চাওয়া, না হলে সম্পর্ক এখানেই শেষ বলেই চলে গেল। এবার যেন চোখ বাঁধা মানল না। বাধাহীন বর্ষণ চলছে। পুরো পৃথিবী অন্ধকার মনে হচ্ছে। চারদিক থেকে অন্ধকার গ্রাস করে নিচ্ছে। রুমে এসেই দরজা বন্ধ করে দিল। আম্মু এসে অনেকবার ডেকে গেছে। আজ যে চোখের জলই তার একমাত্র সঙ্গী। সেই বিকালে রুমে ঢুকেছে, রাত এখন 10টা। অনেক চেষ্টা করে ওই বিশ্বাসঘাতকটাকে ভুলতেই পারছে না। এই কি সেই রিমন যে তার সাথে দেখা করার জন্য ঘন্টার পর ঘন্টা কলেজের গেটে দাঁড়িয়ে থাকত? এ কি সেই রিমন যে আমার চোখের জল দেখলেই পাগলের মতো করত? এ কি সেই রিমন যে আমার আঘাত লাগলে ও ব্যথা পেত? আজ যে আমি অনেক কেঁদেছি, অনেক ব্যথা পেয়েছি, কই না তো আমার দিকে ফিরেও তাকালো না। আমার হৃদয়ে যে কষ্টের ঝড় বয়ে চলছে। চোখে শুধু সেই দিনের কথাই ভেসে আসছে, যে দিন মামার সাথে কথা বলছিলাম, ফোন ওয়েটিং পেয়ে কেঁদেই দিয়েছিল। সে আজ আমার সাথে কথা না বলে কিভাবে থাকতে পারে? কত ঘোরাঘুরি, কত না খুনসুটি, সব কিভাবে ভুলে গেলে? মায়ের আওয়াজে কল্পনার জগৎ থেকে ঘোর কাটল। আম্মু অনেকবার কি হয়েছে জানতে চাইল। কিভাবে বলবো কেউ একজন আমাকে না আমার দেহটাকে ভালোবেসেছে? খেতে মন চাইছে না, তবুও না খেলে আব্বু আম্মুও খাবে না, তাই সামান্য খেয়েই উঠে গেলাম। বেশ কিছুদিন ডায়েরি লেখা হয় না, আজ যে বড্ড লিখতে মন চাইছে। শুনেছি কষ্টের কথা কারো সাথে শেয়ার করলে মন হালকা হয়, তাই তো আজ আমার মনের কষ্টটাকে ডায়েরির পাতায় আঁচড় কাটছে। ওকে ভুলতেই হবে, ভুলে যেতেই হবে। শত চেষ্টায় ঘুম হলো না। চোখ বুঝলেই ওর নিষ্পাপ মুখটা ভেসে আসছে। বারবার বলছে, আমি তোমাকে ভালোবাসি ঝান্টুসি, অনেক ভালোবাসি। ওর মোহ থেকে যে বের হতে পারছি না। শুধুই মনে হচ্ছে আমি আমার রিমনকে ফিরে পাব। ও শুধুই আমার, শুধুই আমার। এভাবে আরো 2 দিন চলে গেল, কিছুতেই মনকে শান্ত করতে পারছি না। বেহায়া মন বারবার ওকেই খুঁজছে। প্রতিটা স্পর্শে শুধুই রিমন রিমন। যা হয় হবে, আমার শরীর দিয়ে হলেও আমার ভালোবাসার মানুষকে অন্যের হতে দিব না। আমি এখনই রিমনকে ফোন করব, ও যা চায় সব দিব, সব। আমি শুধু রিমনকে চাই। রিমনের কাছে ফোন দিতেই, ফোন করছো কেন? মিথিলা, কিছু সময় নীরব থেকে, আমি তোমার শর্তে রাজি রিমন। বলো কোথায় আসতে হবে? রিমন,
আমি জানতাম আমার জানটা আমাকে ছাড়া থাকতে পারবে না। আমিও তোমাকে অনেক ভালোবাসি সোনা। তুমি আজই আমাদের বাসায় চলে এসো। বাসায় আজ কেউ থাকবে না, শুধু তুমি আর আমি জান। 5টায় চলে আসো। আই লাভ ইউ জান। UMMMMMAHHHH। রিমনের সাথে কথা বলে এখন অনেক ভালো লাগছে। 1টা বেজে গেছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রিমনদের বাসায় যেতে হবে, আজ আমার ভালোবাসার মানুষটাকে কাছে পাব। এখন থেকে ও শুধুই আমার। ফ্রেশ হয়ে মিথিলা বেরিয়ে পড়ল উদ্দেশ্য রিমনদের বাসা। কলিং বেল বাজাতেই রিমন এসে দরজা খুলে দিল। আজ ওকে অনেক খুশি লাগছে। ওর খুশি দেখে মিথিলারও ভালো লাগছে। পুরো বাসা ফাঁকা, আমি আর রিমন ছাড়া কেউ নেই। রিমন বলে উঠল, আরে বেডরুমে চলো। আজ তোমাকে অনেক আদর করব, আব্বু আম্মু 1 সপ্তাহের জন্য নানুর বাসায় গেছে। চলো সোনা বলেই মিথিলাকে কোলে তুলে নিল। রিমনের রুমে মিথিলাকে শুইয়ে দিল, দরজা বন্ধ। আস্তে আস্তে রিমন মিথিলার কাছে যাচ্ছে, দুজনই নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। মিথিলার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। দুজনই বিবস্ত্র। দুজনই হারিয়ে গেল এক অজানা সুখে। মিথিলার প্রতিটা অংশ ছুঁয়ে দেখেছে। এক বিন্দু জায়গা নেই যেখানে রিমন স্পর্শ করেনি। আজ রিমনের চাওয়া পূর্ণ হয়েছে। মিথিলা এখনো বিছানায় লেপ্টে আছে। ওঠার শক্তিটুকু নেই, তাতে কি ভালোবাসার মানুষটা তো তৃপ্তি পেয়েছে। রিমন ফ্রেশ হয়ে মিথিলাকেও ফ্রেশ হতে বলল। উঠতে কষ্ট হলেও হাসি মুখে উঠে ফ্রশ হয়ে নিল। বাইরে এসে রিমন, আমরা কবে বিয়ে করছি? রিমন, এই তো সোনা তোমার ছোঁয়া পেয়ে গেছি, আর তো একা থাকতেই পারবো না। আম্মু আসলেই তোমার কথা বলবো। মিথিলাও মনে মনে বলছে, শুধু শুধু কত ভয় পাচ্ছিলাম। রিমন আমাকে কত ভালোবাসে। কই চলো, রিমনের ডাকে ঘোর কাটল। বাইকে করে মিথিলাকে পৌঁছে দিল। সব ঠিক হয়ে গেছে ভেবে মিথলারও মনটা ভরে গেল। সারা রাত কথা হলো। ভোর রাতে রিমনের আবারও আবদার, আব্বু আম্মু আসতে এখনো 6 দিন। রিমন আবারও মিথিলাকে কাছে পেতে চায়। মন না চাইলেও রিমনের জোড়াজুড়িতে রাজি হয়ে গেল। এই 6টা দিনও রিমন মিথিলা সুখের সাগরে ভেসেছে। মিথিলা জানিয়ে দিল কাল আম্মু আসলেই তার কথা বলতে। রিমনকে ছাড়া এক মুহূর্ত থাকতে মন চায় না। রিমনও মাথা নাড়াল। আজ মিথিলা একাই চলে গেল। রিমন তার গোপন ক্যামেরাগুলি চেক করেই হাসতে লাগল। এবার পাখিটা ধরা দিয়েছে। আম্মু বাসায় আসলো, কিন্তু রিমন কিছুই বলল না। এদিকে বাবার শরীর খারাপ, তাই মিথিলাও জোর দিল না। বাবার ব্যবসার জন্য 1 মাসের সফরে সিঙ্গাপুর যেতে হবে। মিথিলার মন খারাপ, তবু পরিস্থিতি বুঝে কিছু বলল না। রিমনের আগামীকাল ফ্লাইট। মিথিলাও এসেছে, রিমনের সাথে 1 মাস দেখা হবে না, তাই মনটা খারাপ। রিমন পৌঁছেই আমাকে কল করবা। নিজের খেয়াল রাখবা ওকে। আর সময় পেলেই আমার সাথে কথা বলবা। আই লাভ ইউ জান। রিমন, আই লাভ ইউ টু। রিমনর বিমান টেকআপ করলে মিথিলাও বাসায় চলে আসে। আর অপেক্ষা করতে থাকে কখন তার ফোন আসবে। অপেক্ষা করতে করতে রাত গড়িয়ে সকাল হয়ে গেল, তবুও কোনো কল আসলো না। মিথিলার টেনশন হচ্ছে, কোনো বিপদ হলো না তো। সঙ্গে সঙ্গে রিমনের ফোনে কল দিল, কিন্তু বন্ধ দেখাচ্ছে। টেনশন আরও বেড়ে যাচ্ছে। রিমনে আম্মুকে কি একবার ফোন করব, কিন্তু কি বলবো, তাকে তো আর চিনে না। অনেক ভেবে সিদ্ধান্ত নিল বিকাল পর্যন্ত দেখবে, না হলে আম্মুকে কল করবে। এদিকে কিছুক্ষণ পর পর রিমনের ফোনে কর দিয়েই যাচ্ছে সেই একই কথা। বিকাল 5টার সময় রিমন ফোন অন করেছে, সাথে সাথেই মিথিলার ফোন। ফোন রিসিভ করতেই একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো। কে বলছেন? মিথিলা। আমি মিথিলা, আপনি কে? আমি নিশি।
কাকে চায়? রিমনকে ফোঁটা দিন বলুন, মিথিলা ফোন করেছে। নিশি, কিন্তু স্যার তো মিলি ম্যাডামের রুমে। দরজা লক করা। আগামী 1 ঘন্টার জন্য কাউকে ডিস্টার্ব করতে মানা করেছে। মিলি নামটা শুনতেই মাথায় আকাশ ভেঙে পড়ল। কারণ মিলি হল রিমনে এক্স গার্লফ্রেন্ড। সাথে সাথেই মিলি নামটা শুনতেই মাথাটা চক্কর দিয়ে উঠল। তাহলে কি, ভাবতেও কষ্ট হচ্ছে। না, রিমন আমার সাথে কিছুতেই চিট করতে পারে না। ও আমাকে কথা দিয়েছে ফিরে এসেই আমাকে বউ করে নিয়ে যাবে। তাহলে মিলি রিমনের সাথে কেন? কথাটা ভাবতেই ফোনটা বেজে উঠল। রিমন নামটা জল জল করছে। চোখের পানি মুছে, হ্যালো। রিমন, আমার জানটার কি মন খারাপ? মিথিলা, রিমনের কথার খেয়াল না দিয়ে, মিলি কি তোমার সাথে? হ্যাঁ, কেন বলো তো? তুমি কি মিলির রুমে ছিলে? আরে বাবা হ্যাঁ, এত কিছু জিজ্ঞাস করছো কেন বলো তো? তুমি ঠিক আছো তো? মিথিলা, তুমি ওই মেয়েটার সাথে রুম ডেট করছো আর আমাকে জিজ্ঞাস করছো ঠিক আছি কিনা? রিমন, ওয়েট, কি বলছো এসব? আমি করব মিলির সাথে রুম ডেট? নো ওয়ে। আমি তো শুধু আমার জান পাখিটাকে কাছে চাই। মুখটা বাঁকা করে হেসে। মিথিলা, তাহলে তুমি ওর কাছে কি করছো? রিমন, আরে কি বলো মিলি আমার অফিসের একজন কর্মচারী আর কিছুই না। আমি তো ওকে একটা ফাইল বুঝিয়ে দিচ্ছিলাম। বিশ্বাস করো সোনা, তোমার কসম, ন্যাকা কষ্ট পাওয়ার ভাব ধরে। মিথিলাও ওর মিথ্যা অভিনয় গলে গেল। ভালোবাসার মানুষের ওপর বিশ্বাস রাখতে হয় তাই আর কিছু বলতে পারল না। রিমনের বলা সব মিথ্যা কথাগুলো নিমিষেই বিশ্বাস করে নিল। আচ্ছা ঠিক আছে, তুমি ওই পেতনিটার কাছে যাবা না। ওকে আমার বউ পাখিটা। আর শোনো, আমি সারাদিন অনেক বিজি থাকি তাই ফোন অফ করে রাখি, তুমি আবার টেনশন করো না। তোমাকে ফোন দিতে হবে না, আমি সময় পেলেই তোমাকে কল করে নিব। এখন আর কথা বলতে পারবো না, অনেক টায়ার্ড লাগছে। মিথিলা, আর একটু কথা বলি না প্লিজ? এইটুকু কথা বলে মন ভরে না। রিমন, আমার তো কথা বলতে কষ্ট হচ্ছে সোনা। তুমি কি চাও আমি কষ্ট পাই? রিমনের কষ্ট হচ্ছে শুনে মিথিলাও জোর করল না। নিজের খেয়াল রাখো বলে ফোঁটা কেটে দিল। মিথিলা ফোন রাখতেই রিমন রহস্যের হাসি হেসেই ভাবছে মেয়েটা কত বোকা। আমি নাকি ওকে ভালোবাসি, হা 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 হা। হঠাৎই দরজায় টিং টং আওয়াজ। দরজা খুলতেই দেখি মিলি হাঁটু বের করা প্যান্ট আর নাভি বের করা ছোট জামা পরে আছে। আমি তো দেখেই মাতাল হয়ে যাচ্ছি। মিলি, হাতে তুড়ি দিয়ে কি হলো রিমন সাহেব, শুধু কি দেখেই যাবা নাকি অন্য কিছু করবা? রিমন, কত কিছুই তো করতে ইচ্ছে করছে। মিলিকে জড়িয়ে ধরে। মিলি, আজ না আমাদের বাইরে ডিনার করার কথা? তুমি এখনো রেডি হওনি? রিমন, মনে নেই মানে আমার সোনাটা কিছু বলল আর আমি না করতে পারি? আমি তো রেডি, চলো। অনেক রাত করে ঘুরে হোটেলে আসলো। একসাথে ডিনার করেছে আর এখন একসাথে রাতটাও কাটাচ্ছে একই রুমে। একে একে 20 দিন পার হয়ে গেল। মিথিলার কাছে এক একটা দিন মনে হচ্ছে এক একটা যুগ। রিমনও কাজের চাপের দোহাই দিয়ে কথাও কমিয়ে দিয়েছে। এই 20 দিনে 20 মিনিট কথা হয়েছে কি না সন্দেহ আছে। মিথিলাও বিষয়টা স্বাভাবিকভাবেই নিচ্ছে। এদিকে রিমন আর মিলি পুরো শহর ভালোবাসার চাদরে মুড়িয়ে দিচ্ছে। রাতে নিচ্ছে একে অপরের শরীরের গন্ধ। আগামীকাল রিমন দেশে ফিরবে। মিথিলার মনটা আজ অনেক খুশি, কিন্তু একটু খারাপও লাগছে। রাতের ফ্লাইটে আসছে তাই তো আজ আর দেখা হবে না। বাড়ি ফিরেই আব্বু আম্মুকে সালাম করে নিজের রুমে চলে গেল। ফোনটা অন করতেই মিথিলার অনেকগুলো SMS। ওসব দেখার সময় নেই। একটু ভাবুক হয়ে মনে মনে বলতে লাগলো এবার খেলাটা শেষ করতে হবে।
সকাল হতেই মিথিলার ফোন। হ্যালো, এত সকালে ফোন করেছ কেন? কি এখন সকাল, ভালো করে দেখো কটা বাজে। ঘড়ির দিকে তাকিয়ে, ও তাই তো 11টা বেজে গেছে। অনেক বেলা হয়ে গেছে। মিথিলা, তুমি তাড়াতাড়ি আসো, আজ তোমাকে অনেক বড় সারপ্রাইজ দেব। রিমন মৃদু হেসে, আমিও আজ তোমাকে অনেক বড় সারপ্রাইজ দিব, যা তুমি স্বপ্নেও কল্পনা করনি। মিথিলা মনে মনে ভাবছে হয়তো রিমন তার জন্য কোনো দামি গিফট এনেছে। আচ্ছা, তাড়াতাড়ি আসো। রিমন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিল। বেরিয়ে আসার সময় আলমারিতে লুকিয়ে রাখা মেমোরিটা নিয়ে নিল। রিমনকে দেখেই মিথিলা জড়িয়ে ধরল। রিমন, বাহাজ যে তোমাকে অনেক খুশি খুশি লাগছে, কই কি সারপ্রাইজ দেবে বললে? মিথিলা, এখন না, আজ আমরা সারাদিন ঘুরব, তারপরে বলবো। আগে তুমি কি সারপ্রাইজ দেবে বললে কই? রিমন, না, আগে তুমি বলবে, তারপরে আমি। সারাদিন ঘুরে ক্লান্ত হয়ে বসে আছে দুজন পিঠে হেলান দিয়ে। আচ্ছা মিথিলা, চলো তো, এই রোদে আর ভালো লাগছে না। মিথিলা, কোথায় যাবে? রিমন, চলো না, আজ ফাহিম বলল ওদের বাসায় কেউ নাই, তোমাকে কতদিন আদর করি না। আজকেই শেষ, আর বলবো না প্রমিজ। মিথিলা একটু ভাবুক ভাব নিয়ে, আচ্ছা চলো। রিমন ভাবছে, বাহাজ তো দেখি মেঘ না চাইতেন বৃষ্টি। এত সহজে রাজি হবে ভাবতেই পারিনি। আজও দুজন এক সুখ সাগরে পাড়ি দিয়েছে। মিথিলার দিকে কাপড় এগিয়ে দিয়ে, আজ যে এক কথায় রাজি হয়ে গেলে ব্যাপার কি? মিথিলা, কারণ আজকের পর থেকে তো আর আদর করতে অনুমতি নিতে হবে না, এটাই শেষ, তাই বাধা দিলাম না। রিমন, মানে কি বুঝলাম না। মিথিলা, আগে তোমাকে সারপ্রাইজটা বলি, তাইলেই বুঝতে পারবা। রিমন, বলো, কি সারপ্রাইজ আছে? মিথিলা অনেকটা এক্সাইটেড হয়ে, রিমন, আমি বাসায় তোমার আর আমার কথা বলে দিয়েছি, আব্বু রাজি হয়ে গেছে, বলেছে কালই তোমাদের বাসায় বিয়ের কথা বলতে যাবে। এবার তোমার পালা। রিমন মিথিলার দিকে তাকিয়ে সত্যি অবাক হয়ে, আমি তোমাকে কি সারপ্রাইজ দিব শুনবা না? মিথিলা বলো, আমি তো আর অপেক্ষা করতে পারছি না, জলদি বলো। রিমন, মিথিলা আমি তো আর অপেক্ষা করতে পারছি না, তাড়াতাড়ি বলো। রিমন, বলছি তার আগে তোমার বাসায় জানিয়ে দাও তুমি এখন বিয়ে করবে না। মিথিলা, মানে কি রিমন? আমি এখন বিয়ে করতে রাজি না, কে বলল? আমি তো তোমাকে এখনই কাছে পেতে চাই। জড়িয়ে ধরে। রিমন, কিন্তু আমি চাই না। আমি এখনই বিয়ে করছি না, আর হ্যাঁ, আমার সাথে কোনো কন্টাক্ট করবে না। আমি এখন একা থাকতে চাই। মিথিলা, মানে কি, তুমি কি আমার সাথে ফাজলামি করতেছ? দেখো, আমি কিন্তু সিরিয়াস। সব বিষয়ে মজা করতে ভালো লাগে না। রিমন, তো আর কি, ভাবলাম তোকে ভালোভাবে বলবো, কিন্তু না, তুই তো শুনতাই নারাজ। তাইলে শুনে রাখো, তোর মতো একটা নষ্টা মেয়েরে কখনো আমার বউ বানাবো না। তোর দেহের প্রতি লোভ ছিল, ওটা পেয়ে গেছি। তোকে চায় না। যে মেয়ে বিয়ের আগে সব দিয়ে দিতে পারে, তাকে নিয়ে শুধু খেলা করা যায়, ঘর বাঁধা যায় না। মিথিলা, এসব তুমি কি বলছো রিমন, কান্না করতে করতে? আমি কি নষ্টা মেয়ে? আমি তো তোমাকে ভালোবেসে সব দিয়েছি। তুমি তো আমাকে বিয়ে করবে বলেছিলে। রিমন, তখন কি বলেছি না বলছি, ওসব সব ভুলে যা। তোর মতো কাউকে খুঁজে নিস। আর হ্যাঁ, টাকা লাগলে বলি, সেই রিমন কিছুই ফ্রিতে নেয় না। তোকে কত টাকা ভিজিট দিতে হবে বলিস, সব দিয়ে দিব। মিথিলার চোখ থেকে অনবরত জল পড়েই চলেছে। তার মানে রিমন আমাকে শুধু একটা ভোগের বস্তু মনে করে, আমাকে প্রস্টিটিউটের মতো ব্যবহার করেছে। রিমন, কি হলো, বলেছিলাম না তোকে আজ অনেক বড় সারপ্রাইজ দেব। দেখলি তো? ও হ্যাঁ, তোকে আরো সারপ্রাইজ দেওয়া বাকি আছে। এটা শুনলে তো তুই আরো খুশি হবি।
এ কথা বলে রিমন পকেট থেকে ফোনটা বের করে ভিডিওগুলো দেখাতে লাগল। স্পষ্ট দেখা যাচ্ছে মিথিলা নিজের ইচ্ছাতে শরীরটাকে বলিয়ে দিচ্ছে, নিজের নগ্ন দেহ। প্রতিটা ভিডিও খুব সতর্কতার সাথে তোলা হয়েছে। ভিডিওতে শুধু মিথিলার নগ্ন দেহ আর মুখটাই দেখা যাচ্ছে। এমন কিছু দেখতে হবে স্বপ্নেও ভাবেনি। ভাবতেও কষ্ট হচ্ছে রিমন এমনটা করতে পারে। রিমন, ও তো কান্নাকাটি করে কোনো লাভ হবে না, যদি বেশি সেনাগিরি করিস না, এগুলা সকলের হাতে হাতে চলে যাবে। ভেবে দেখ তখন তোর কি হবে। তোর বাবা মা মেয়ের এমন কুকীর্তি দেখে হয়তো গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়বে। আর যাই হোক, নষ্টা মেয়ের বাবা মা তো সম্মান বলে কিছু আছে। মিথিলা কি করবে ভেবে না পেয়ে রিমনের পা জড়িয়ে ধরল। রিমন, প্লিজ ওগুলা ডিলিট করে দাও প্লিজ রিমন। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, কেন করলে আমার সাথে? আমি তো তোমাকে নিজের চাইতেও বেশি ভালোবেসেছি। আমার সাথে এমনটা করো না, আমি বাঁচব না রিমন। রিমন, তুই যেটা করেছিস তার কাছে এটা কিছুই না। তোকে আরো কষ্ট ভোগ করতে হবে। এটা তো সবে শুরু। বলেই মিথিলাকে লাথি দিয়ে সরিয়ে দিল। একটু একটু করে তোকে তিলে তিলে মারব। আর শুনে রাখো, আজই আমি বাসায় বিয়ের কথা বলবো, তবে তোর সাথে না। মিলিকে 1 সপ্তাহের মধ্যেই বিয়ে করে ঘরে তুলব। এ কথা বলেই রিমন বেরিয়ে পড়ল। মিথিলার হাজার ডাকও কানে পৌঁছাচ্ছে না। রিমনের লাথির আঘাতে পড়ে গিয়ে মাথায় অনেক ব্যথা পেয়েছে, তবে তার চাইতে 1000 গুণ ব্যথা বুকে লেগেছে। এতদিনের ভালোবাসার উপাধি হল নষ্টা মেয়ে। আমাকে নিয়ে খেলা করা যায়, ঘর করা যায় না। অনেক কষ্টে বাসায় পৌঁছাতেই মায়ের সাথে দেখা। মিথিলার এমন উদাসীন চেহারা দেখেই কি হয়েছে জিজ্ঞাসা করল। কিছু না বলেই দৌড়ে গিয়েই ঘরের দরজা বন্ধ করে দিল। কিভাবে বলবে তার মেয়ে একটা নষ্টা মেয়ে? কিভাবে বলবে একটা মেয়ের সবচাইতে দামি জিনিস তার সম্মান, যা অন্য কেউ লুটে নিয়েছে? শরীরটা পাথর হয়ে গেছে, চোখ দিয়ে আর পানি পড়ছে না। হয়তো নষ্টা মেয়েদের চোখেও পানি আসতে নেই, শুধু বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায় হয়তো। এদিকে রিমনও বাসায় ফিরে দেখল তার মামা আর নানু এসেছে, তাই আর আজ মিলির কথাটা বলা হয়নি। মামা আর নানু চলে গেলেই বলবে। আজ যেন মনটাই অনেক শান্তি লাগছে। ফোনটা বের করে কার ছবির দিকে তাকিয়ে, আজ তোর কষ্টের অনেকখানি বদলা নিয়েছি, তবে এখনো বদলা নেওয়ার বাকি আছে। তুই বাসায় ফেরার আগেই তোর চাওয়া পূর্ণ হবে। তুই আবারও হেসে খেলে বেড়াতে পারবি, আবার স্বপ্ন দেখবি। কতক্ষণ ভেবে বাথরুমে চলে গেল। নষ্টা মেয়েটার শরীরের গন্ধটা এখনো লেগে আছে, গোসল করে সব ধুয়ে ফেলল। অনেক দিন শান্তির ঘুম ঘুমানো হয়নি, আজ শান্তিতে ঘুমানো যাবে। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে মামা, নানু, আব্বু আম্মু সবাই বসে গল্প করছে। সিঙ্গাপুর থেকে এসে আব্বু আম্মুর সাথে ভালো করে কথা বলা হয়নি। রিমনও গল্পের আড্ডায় বসে গেল। এই কদিন কেমন কেটেছে, কেমন ছিলাম, অফিসের কাজ কেমন চলছে বলতে বলতেই সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। আম্মু সকলকে খাবার টেবিলে বসতে বলে রান্নাঘরে চলে গেল। বেশ ভালো হয়েছে, সেই দুপুরে খেয়েছি, বেশ খিদে পেয়েছে। মামা আর নানু আসাতে অনেক আইটেমের খাবারও রান্না হয়েছে। যাক, অনেক দিন পরে আম্মুর হাতের রান্না খেয়ে বেশ ভালো লাগছে। সবাই একসাথে খেয়ে যে যার রুমে চলে গেলাম। বিছানায় গাটা এলিয়ে দিতেই চোখটা লেগে আসলো। ঘুম ভাঙল 8:30টায়। ফ্রেশ হয়ে নিচে নেমে দেখি আব্বু পেপার পড়ছে। মামা আর নানু কই জিজ্ঞাস করতেই আম্মু বলল, ভোরবেলাতে মামানি ফোন করেছে, সাইম, মামা তো ভাই, অসুস্থ, তাই আর দেরি না করে বেরিয়ে পড়েছে। আব্বু আম্মু আমার জন্যই যেতে পারেনি, এখনই নাস্তা করে বেরিয়ে পড়বে। আব্বু আম্মুর সাথে বসে নাস্তা করছি, তবে মন থেকে এখনো কালকের ঘটনা ভুলতে পারছি না।
আর এখনই মক্ষম সময় আব্বুকে বলে দেওয়ার। রিমন, আব্বু আম্মু একটা কথা বলার ছিল। আব্বু, হ্যাঁ বলে ফেল, এত অনুমতি নেওয়ার কি আছে? বল, শুনছি। রিমন, আব্বু আমি। তখনই রিমনের ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকাতেই চোখটা কপালে উঠে গেল। তাহলে কি? এত অনুমতি নেওয়ার কি আছে, কি বলতে চাস বল? রিমন, আব্বু আমি বলতেই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে মিলির নামটা দেখা যাচ্ছে। যাক বাবা, যেই ওর কথা ভেবেছি অমনি কল। এখন ফোন রিসিভ করা যাবে না, আগে আব্বুর কাছে কথাটা বলতে হবে, না হলে মনকে হালকা করতে পারছি না। আসলে আব্বু, আমি একটা মেয়েকে পছন্দ করি। মেয়েটাও আমাকে অনেক ভালোবাসে। আব্বু, তাই নাকি? তাইলে তো হয়েই গেল। দেখ রিমনের মা, তোমার ছেলে আমাকে অনেক বাঁচিয়ে দিল। নিজেই বৌমা খুঁজে নিয়েছে। তা বাবা, মেয়েটা কে, কোথায় থাকে? রিমন, আব্বু ওর নাম মিলি, আমাদের অফিসেই চাকরি করে। আমাদের অফিসে চাকরি করে? কথাটা শুনে নাসির সাহেবর, রিমনের বাবা, মনটা খারাপ হয়ে গেল। পরক্ষণে ভাবল ছেলে নিজে পছন্দ করেছে, খারাপ হবে না। ছেলের প্রতি নাসির সাহেবের অগাধ বিশ্বাস আছে। তো ঠিক আছে, তোর নানুর বাসা থেকে ফিরেই না হয় মিলির আব্বু আম্মুর সাথে কথা বলে বিয়েটা ফাইনাল করব। মিলিকে বলে রাখিস, আগামী পরশু আমরা দেখতে যাব। রিমন তো আনন্দে আকাশে ওঠে। আব্বু আম্মু চলে যেতেই মিলিকে ফোন দিয়ে বলে দেয় আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, আব্বু আম্মুকে তাদের কথা বলে দিয়েছে। মিলির সাথে অনেকক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। ফেসবুকে লগইন করে প্রথমে মিথিলাকে ব্লক করে দেয়। মুচকি হেসে বেচারি মিথিলা। ঘর করব ওর সাথে, হাহা হাহা হা। এদিকে অনেক ধাক্কাধাক্কি করেও মিথিলার সারা শব্দ পাওয়া যাচ্ছে না। দরজা ভেঙে ভেতরে ঢুকেই দেখে মিথিলা সেন্সলেন্স হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনা হলো। বেশ কিছু মেডিসিন দিয়ে গেছে। মিথিলার আম্মু, আমার মেয়েটার কি হয়েছে? কাল বিকালে এসেই রুমে ঢুকেছে, অনেক ডাকাডাকি করেও দরজা খুলছিল না, তাই আজ দরজা ভেঙে দেখি এই অবস্থা। কি হয়েছে আমার মিথিলার? ডাক্তার, দেখুন, রোগ বলতে কিছুই বুঝতে পারছি না, তবে হ্যাঁ, আপনার মেয়ে অনেক বড় মানসিক আঘাত পেয়েছে হয়তো, তাই এমন মানসিকভাবে ভেঙে পড়েছে। চিন্তার কোনো কারণ নেই, এই ঔষধগুলো ঠিকমতো খাওয়াবেন আর ওর দিকে একটু খেয়াল রাখবেন। একা না রাখাই ভালো। মিথিলার আব্বু আম্মু, ছোট বোনটা, সকলের মুখে চিন্তার ছাপ। মিথিলা নড়ে উঠতেই ছোট বোনটা পিঠে বালিশ দিয়ে হেলান করে দিল। মিথিলার আম্মু, মারে কাল থেকে কিছু খাসনি, এগুলো খেয়ে নে, মুখের সামনে খাবার নিয়ে। না মা, আমি খাবো না, আমি মরে যেতে চাই। কি হয়েছে বল মা? রিমনের সাথে ঝগড়া হয়েছে। আমি ওকে ফোন করব। ফোনটা হাতে নিয়ে। না, ওকে ফোন করবে না বলে হাত থেকে ফোনটা নিয়ে এক আছাড়ে ভেঙে ফেলল। আর অঝরে কাঁদতে লাগল। মেয়ের এমন আচরণ কখনো দেখেনি মিথিলার বাবা। এমন শান্ত মেয়েটার আমার কি হল? মেয়ের এমন কষ্ট পেতে দেখে মিথিলার বাবাও চোখের পানি আড়াল করতে বাইরে চলে গেল। মিথিলার আম্মুর চোখেও পানি। তবে নিজেকে শক্ত না করলে মেয়েটা আরও ভেঙে পড়বে, তাই বৃথা চোখের পানি মুছে মেয়েকে সান্ত্বনা দিচ্ছে। মেয়ের চোখের পানি মুছে দিয়ে বলতে লাগল, কি হয়েছে আমার সাথে বল, সব ঠিক হয়ে যাবে। মিথিলা, কিছুই ঠিক হবে না মা, রিমন আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ও আমাকে ভালোবাসেনি মা, ও শুধু আমার শরীরটাকে ভালোবেসেছে। মিথিলার আম্মু, কি বলছিস এসব? আজ না রিমনদের বাসায় যাওয়ার কথা? তোরা তো দুজন দুজনকে ভালোবাসিস। মিথিলা, না আম্মু, রিমন আমাকে কখনো ভালোই বাসেনি। ভালো শুধু আমিই বেঁচে গেছি। ও তো আমার নগ্ন শরীরটাকে ভালোবেসেছে। সেটা আবার ভিডিও করে রেখেছে। বলছে বেশি চালাকি করলে ভিডিও নেটে ছেড়ে দিবে।
একটু নিঃশ্বাস নিয়ে আরও বলেছে, আমি নাকি নষ্টা মেয়ে। মেয়ের মুখে এমন কথা শুনে নিজেই পাথর হয়ে যাচ্ছে, সেখানে বাচ্চা একটা মেয়ে কিভাবে সইবে। এখন মা মেয়ে দুজনই নীরব হয়ে গেল। দেখ মা, রিমনের কথা ভুলে যা, ও তো তোকে ভালোই বাসেনি, তুই ওর চাইতে ভালো ছেলে পাবি, দেখিয়ে দিবি তুইও কম না। মিথিলা, না মা, এই শরীরটা একজনকেই দিয়েছি, বিয়ে যদি করতে হয় ওকেই করব, না হলে না। কি করবি তুই? রিমন তো নিজেই রাজি না, তাহলে তুই এমন কথা বলছিস কেন? শেষ রাস্তাটাই বেছে নিতে হবে। আমি কালই রিমনের বাবার কাছে যাব। শুনেছি রিমনের বাবা অনেক ভালো মানুষ, উনি নিশ্চয় এর সঠিক বিচার করবেন। যদি রিমনের বাবা তোকে মেনে না নেয় তখন কি করবি? আরও লোকে জানাজানি হলে হাসবে, মুখে থুতু মারবে। মেনে আমাকে নিতেই হবে, না হলে রিমনকে কারো হতে দিব না। প্রয়োজন হয়তো খুন করব। মেয়ের এমন প্রতিজ্ঞা দেখে কিছু বলার সাহস পেল না। পরদিন সকালে মিথিলা রিমনদের অফিসের সামনে যেতেই দেখে রিমন গাড়ি নিয়ে ভদ্রে ঢুকছে। ভেতরে যেতেও ভয় করছে। দারোয়ানের কাছে জিজ্ঞাস করতেই জানালো রিমনের বাবা নাসির সাহেব আজ অফিসে আসেননি, বাসায় আছে। মিথিলাও ভাবছে ভালোই হলো, বাসায় গিয়েই সব বলবে নাসির সাহেবকে। বাসায় গিয়ে কলিং বেল চাপতেই দরজা খুলে দিল। নাসির সাহেব আর উনার স্ত্রী কোথাও বেরো হচ্ছেন। মিথিলা উনাদের সালাম করে একটু কথা শোনার অনুরোধ করতেই না করতে পারলেন না। সকলে সোফায় বসে আছে। কোথা থেকে শুরু করবে মিথিলা নিজেও জানে না। তারপরও সব জড়তা ভেঙে প্রপোজের শুরুর দিন থেকে গত পরশু দিন পর্যন্ত সবকিছু খুলে বলল। শেষ কথাগুলো বলতেই চোখ দিয়ে পানি পড়তে লাগল। ছেলের এমন অমানসিক আচরণের কথা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। যে ছেলেকে নিয়ে নাসির সাহেবের গর্বের শেষ নেই, সেই ছেলেই কিনা একটা মেয়ের জীবন শেষ করে দিচ্ছে। তবে আশ্বস্ত করে বললেন, মিথিলার কথা যদি সত্যি হয়ে থাকে তো কালদিনের মধ্যেই মিথিলাকে এই বাড়ির বউ করে আনবে। মিথিলাও বেশ আশা নিয়ে বাসায় ফিরে গেল। নাসির সাহেব রাগের মাথায় কি করবে ভেবে পাচ্ছে না। আজ মিলিদের বাসায় যাওয়ার কথা ছিল, তবে মিথিলার কথা শোনার পরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। ফোন করে নিষেধ করে দিল। কিছুক্ষণ বাদেই রিমন বাসায় ফিরে এলো। হয়তো মিলি রিমনকে ফোন করে জানিয়ে দিয়েছে তার বাবা মা যাবে না। রিমন বাসায় আসতেই ঠাস করে তার বাবা চর বসিয়ে দিল। কিছুই না বুঝতে পেরে রিমন হতচকিয়ে গেল। আব্বু, আমাকে মারছ কেন? কথাটা জিজ্ঞাস করতেই আরেকটা চর বসিয়ে দিলে। লজ্জা করে না একটা মেয়ের সর্বনাশ করে অন্য কাউকে বিয়ের কথা বলতে? ছি ছি, আমার ভাবতেও কষ্ট হচ্ছে, এমন একটা কুলাঙ্গার আমার ছেলে। খাইয়ে পরিয়ে এমন নিকৃষ্ট মনের জানোয়ারকে বড় করেছি। রিমন, আব্বু তুমি কি বলছো কিছুই তো বুঝতে পারছি না। কি করলাম আমি? এখন সাধু সাজা হচ্ছে? আজ মিথিলা এসেছিল, আর একটু দেরি করলেই তো কত বড় একটা অঘটন ঘটে যেত। আব্বুর মুখে মিথিলা নামটা শুনতেই বুঝে গেলাম আব্বুর কোনো কিছু জানতে বাকি নেই। তাই চুপ করে গেলাম। আব্বু, শুনে রাখো, কালই তোমার আর মিথিলার বিয়ে হবে। আমি আজই মিথিলার বাবার সাথে কথা বলবো। রিমন, কিন্তু আব্বু। আব্বু, কোনো কিন্তু না, আমি যা বলেছি তাই হবে। আর শুনে রাখো, আমার কথার অবাধ্য হলে আমি ভুলেই যাব আমার কোনো ছেলে ছিল। কথাটা মনে থাকে যেন। রিমন, মিথিলাকে বিয়ে করতে হবে ভাবতেই চোখে জল চলে আসছে। তাইলে মিলির কি হবে? মিলিকে রেখে শেষ পর্যন্ত একটা বিশ্বাসঘাতক নষ্টা মেয়েকে বিয়ে করতে হবে, যে কিনা আমার কলিজায় আঘাত করেছে। যার জন্য মিলিকে রেখে শেষে কি না ওই বিশ্বাসঘাতককে বিয়ে করতে হবে, যে কিনা আমার কলিজাকে শতটুকরো করেছে। চোখের সামনে ভাইয়ের করুণ আর্তনাদ ভেসে আসছে। আজও না মরে বেঁচে আছে।
প্রতিদিনই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আমি কি না সেই বিশ্বাসঘাতককে বিয়ে করে সুখী হব? না, এটা হতে পারে না। ওকে আরও কষ্ট ভোগ করার আছে। যতদিন ওকে পুরোপুরি কষ্ট দিতে না পারছি আমার শান্তি নেই। এখনই আব্বুকে বলতে হবে আমি এই বিয়ে করতে পারবো না। তাতে যা হয় হবে, তবুও না। আব্বু, আমি এই বিয়ে করতে পারবো না। আমি মিলিকেই বিয়ে করব। কি বললি তুই? এই বিয়ে তোকে করতেই হবে। একটা মেয়ের সর্বনাশ করার সময় মনে ছিল না। সমাজে আমার একটা মান সম্মান আছে, আর মেয়েটা কেউ আমাদের ভালো লেগেছে। এই মেয়েকেই বিয়ে করতে হবে, নয়তো এই বাড়ির ভাত তোর জন্য বন্ধ। আর ভুল করেও যদি অন্য কাউকে বিয়ের কথাও ভাবিস তো তোর মা আর আমি একই দড়িতে ঝুলে পড়ব, তখন কেউ বাধা দেবে না। আমি মিথিলার বাবার সাথে কথা বলে এসেছি, আজ রাতেই বিয়ে হবে। শুধু আমি আর তোর মা যাবে, চাইলে কোনো বন্ধুকে সাথে নিতে পারিস। সময় আজ রাত মনে থাকে যেন। আব্বু আম্মুকে কিভাবে বোঝায় ওই দুচরিত্রা মেয়েকে বিয়ে করলে আমার জীবনটাই শেষ হয়ে যাবে। কিন্তু কিছুই করার নেই, আব্বু আম্মু কথার অবাধ্য হলে চিরতরে আব্বু আম্মুকে হারাতে হবে। আব্বু আম্মুকে নয়, শাস্তি পাবে ও। বিয়ে করে ওকে তিলে তিলে শাস্তি দেব। সে রাতেই বিয়েটা হলো, ঘরোয়াভাবে, কেউই নেই আমরা ছাড়া। না বেজেছে কোনো সানাই, না হয়েছে কোনো আয়োজন। সাক্ষী আর কাজীর উপস্থিতিতে বিয়ে হয়ে গেল। মেয়েরা বিয়েতে অনেক কান্না করে, কিন্তু মিথিলার চোখে সামান্যতম জলও ছিল না। না বিয়ের আসনে না নিয়ে আসার সময়ে। হয়তো নিজে বিয়ে করে জিতে গেছে ভেবে কান্না পায়নি। কিন্তু বিয়েটা হলেও জিতব আমি। ও তো আর জানে না ওর জন্য কি অপেক্ষা করছে। ও এত কিছু ভাবতে পারছি না, মাথাটা ব্যথা করছে। বন্ধুদের সাথে বেশ কয়েকবার নেশা করেছি, তবে নেশার জন্য না, বন্ধুদের আবদারে। শখের বসে এক বোতল আলমারিতেও লুকিয়ে রেখেছিলাম, কিন্তু বাসায় খাওয়ার সাহস হয়নি। তবে আজ সাহস করে বোতলটা নিয়ে ছাদে বসে আসি। খাবো কি খাবো না ভেবে পাচ্ছি না। তবে ওই ছলনাময়ী নারীর কথা ভাবতেই পুরো বোতল উপুড় করে সাবার করে দিলাম। আর একটু পেলে নেশাটা জমত। ঘড়িতে এখন রাত ৩টা। কিছুক্ষণ বাদেই আজান দেবে, আর থাকা ঠিক হবে না। ডুলতে ডুলতে রুমের দরজায় কড়া নাড়তেই নষ্টা মেয়ের মুখ মেজাজটা বিগড়ে যাচ্ছে। সেদিনের মতো আজও ধাক্কা দিয়ে ফেলে দিলাম। তবে আজ কান্না করছে না, হয়তো কান্না করতে ভুলে গেছে। বোতলটা পড়ে গিয়ে ভেঙে গেল। মিথিলার পড়ে যাওয়াতে কষ্ট না পেলেও বোতলটা ভাঙাই কষ্ট পেলাম। মিথিলা বেশ কয়েকবার পায়ে ধরে সালাম করতে চেয়েছে, কিন্তু প্রতিবারেই আমার লাথির কাছে ব্যর্থ হয়েছে। ওসব ন্যাকামো ভালো লাগে না। মিথিলা, তুমি এখন আমার স্বামী, আর প্রতিটা স্ত্রীর অধিকার আছে তার স্বামীকে ছুঁয়ে দেখার। কে তোর স্বামী? আমি তোকে স্ত্রী বলে মানি না। তোর মতো নষ্টা মেয়ের টাকাই পাওয়া যায়। আমাকে এত বিয়ের স্বাদ কেন তোর এই টাকার জন্য? স্বামী আর স্ত্রীর পবিত্র সম্পর্কটাকে টাকার কথা বলে অপবিত্র করো না। আমার টাকা চায় না, তোমাকে চায় বলে জড়িয়ে ধরল। মিথিলাকে হেঁচকা টানে বিছানায় ফেলে দিলাম। আমাকে তো পেয়েছিলি অনেকবার, তাতে স্বাদ মিটেনি, পার্মানেন্টলি পাওয়ার কি আছে? তবে এটা সিনেমা না যে তোকে স্ত্রী বলে মানি না বলে ছুঁয়ে দেখব না। রাত এখনো বাকি আছে, তোর বিবস্ত্র শরীরটাকে প্রতি রাতে ছিঁড়ে খাব বলেই মিথিলার উপর ঝাঁপিয়ে পড়ল। অন্যদিন ভালোবাসার পরশ থাকলেও আজ শুধু কামুকতা। পুরোটা শরীর কামুকতার শিকার। একটা মাংসপিণ্ডের মতো ব্যবহার করছে। মিথিলার পুরোটা শরীর ব্যথায় অবশ হয়ে আসছে, তবুও আজ বাধা দেওয়ার সাহস নেই। দম বন্ধ হয়ে আসছে, তবুও বাধা দিচ্ছে না। শুধু চোখ দুটোই নিজের কন্ট্রোলে আছে। মনের সুখে কান্না করতে পারছে, বাধা দেওয়ার কেউ নেই।
ক্লান্ত হওয়ার পূর্ব পর্যন্ত চলল কাগজ কলমে লিখে আনা বৈধ ধর্ষণ, যার অস্তিত্ব টের পেয়েছে রাতের অন্ধকার। রিমন ক্লান্ত হয়ে দিব্যি ঘুমাচ্ছে, কিন্তু মিথিলার চোখে ঘুম নেই। দুটি চোখ এক করতেই ভালোবাসা আর ধর্ষণের মধ্যে ভাবতে মন চাচ্ছে। সেদিনের মতো আজও মনে হচ্ছে এই শরীরটাই তার সম্বল। এটার প্রেমেই পড়েছে রিমন। তার মনকে ছুঁয়ে দেখেনি কত ভালোবাসা লুকিয়ে আছে তার জন্য। তাহলে এই শরীরটা যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? রিমনকে তখন কি দেব? ওর তো মন না দেহ চায়। ভাবতে ভাবতেই আজান দিয়ে দিল। গোসল সেরে নামাজটা পড়ে নিল। মনের কষ্ট একমাত্র তিনিই বোঝেন। আর নামাজ পড়লে মনে শান্তি লাগে। এই সংসারে টিকে থাকতে হলে মনের শান্তি আর ধৈর্য লাগবে, যেটা নামাজের মাধ্যমেই পাওয়া যায়। যাক, এবার অনেকটা ভালো লাগছে, তবে দেহে নখের আছড়ে বেশ ব্যথা হয়েছে। তাতে কি নিজের স্বামীর আছড়ের ব্যথা কষ্টের হলেও পরম পাওয়া। তবে একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, রিমনের এতটা বদলে যাওয়ার কারণ কি? আর বিয়ের পরও এমন নোংরা কথা বলছে কেন? আজ ঘুম থেকে উঠলেই জানতে হবে কি এমন করেছি যার জন্য আমাকে সহ্য করতে পারছে না। আমার ব্যথাতে ও সুখ পাচ্ছে। আজ যে করেই হোক সত্যটা জানতেই হবে। তবে তার আগে আম্মুর সাথে কাজে সাহায্য করি। নতুন বউ তো কি হয়েছে? রান্না ঘরে গিয়ে দেখি শাশুড়ি আম্মু রান্নায় ব্যস্ত। আমি কাজে হাত লাগাতেই, করো কি নতুন বউ কাজ করছে জানলে তোমার শ্বশুর আব্বু রেগে যাবেন। তবুও আমার জোরাজুরিতে হার মেনে নিল। শুধু নিজের হাতে চা বানিয়েছি। শ্বশুর আব্বুকে দিতেই অনেক খুশি হলেন। বেশ প্রশংসা করলেন চায়ের। চা নিয়ে রিমনকে ডেকে উঠাতে বলে দিলেন। আমিও চা হাতে রুমে ফিরে এলাম। রিমন এখনো বেঘরে ঘুমাচ্ছে। ঘুমাবে না কেন? কাল রাতে তো আর কম পরিশ্রম যায়নি। বেশ কয়েকবার ডাক দিতেই ঘুম ভেঙে গেল। প্রথমে ভেবেছিলাম আম্মু, কিন্তু পরেক্ষণে আমি বুঝতে পেরেই সজোরে চর বসিয়ে দিল। পড়ে যেতেও সাপোর্ট পেয়ে দাঁড়িয়ে গেলাম। আব্বু তোমাকে চা দিতে বলেছিল তাই ডাক দিলাম। ও তাই নাকি? একদিনেই আব্বু হয়ে গেল? তো কি চা নিয়ে এসেছিস? দে। এক চুমুক খেয়েই এটা কি চা বলেই মুখের দিকে ছুঁড়ে দিল। গরম চা গায়ে লাগতেই বাবাগো বলে চিৎকার দিয়ে উঠল। আব্বু আম্মুও চিৎকার শুনে উপরে উঠে এলো। এই অবস্থা দেখে আব্বু রিমনের দিকে তাকিয়েই রিমন বলে চিৎকার দিয়ে উঠল। একটুর জন্য মুখে লাগেনি, মুখটা ঘুরাতেই ঘাড়ে আর বুকে পড়েছে। আব্বু আম্মু উপরে উঠেই মিথিলার পুড়ে যাওয়া দেখেই রিমন বলে চিৎকার দিয়ে উঠল। আব্বু আম্মুর এমন রেগে গিয়ে চিৎকার করতে দেখে তাড়াতাড়ি বলে দিল, আব্বু রিমনের কোনো দোষ নেই। চায়ের কাপটা টেবিলে রেখে নিচু হয়ে পায়ের নুপুর ঠিক করতে গিয়ে বেখেয়ালে গায়ে ঢেলে পড়েছে। আব্বু আম্মুও বিষয়টা মেনে নিল। আর যেতে যেতে মলমটা বের করে মিথিলাকে লাগিয়ে দিতে বলল। রিমন বেশ অবাকই হল, মেয়েটা কেমন মিথ্যা বলে বাঁচিয়ে দিল। বাঙালি নারী চেনার সাধ্য কারো নেই। তবে মিথিলার জলে যাওয়া দেখে বেশ অট্ট হাসি হেসে বলে দিল, দেখলি তো স্ত্রী সাজার কেমন মজা। সব সময় পাশে থাকবি, তবে স্পর্শ করবি না। স্পর্শ করলে তার ফল এমনি পাবি। নে ধর, তাড়াতাড়ি মলমটা লাগিয়ে বিদেয় হ। মলমটা হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছি। বুকের কাপড়টা আলগা করে মলমটা লাগাতে হবে। তবে আয়নাতে স্পষ্ট দেখা যাচ্ছে পুড়ে যাওয়ার চাইতে নখের দাগটাই বেশি। কাল রাতের আচর এখনও মনে হচ্ছে রক্ত ফেটে বের হবে। মলম লাগিয়ে কাপড়টা বেশ করে মুড়িয়ে দিলাম, কেউ দেখলে কেলেঙ্কারি বেঁধে যাবে। রিমনও ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। ততক্ষণে রুমটাও পরিষ্কার করে নিয়েছি। এখন জানতেই হবে রিমন কেন এমন করছে। আজ যে করেই হোক সত্যটা বের করতেই হবে।
রিমন, তোমার কাছে একটা দাবি ছিল। না করবে না প্লিজ। আমার কাছে তোর আবার কিসের দাবি? কোনো দাবি করতে পারবি না। তুমি মানো আর না মানো, আমি তো তোমার স্ত্রী। আর কখনো কিছুই চাইব না তোমার কাছে। প্লিজ না করো না। মিথিলার এমন মিনতি করতে দেখে রিমনের মন কিছুটা শান্ত হল। ওকে বল কি চাস, তবে হ্যাঁ, স্বামীর দাবি করবি না। আচ্ছা, স্বামীর দাবি করব না, শুধু এটুকু বলো আমি কি এমন করেছি যার জন্য তুমি এমন বদলে গেলে? আমি তো কোনো দোষ করিনি, তাইলে আমাকে কেন এত শাস্তি দিচ্ছ? আর অজানাতে কোনো দোষ করলে আমাকে মাফ করে দাও প্লিজ। তোমার কাছ থেকে এমন নোংরা কথা আর নোংরা আচরণ আমাকে অনেক কষ্ট দিচ্ছে। রিমন এবার অনেক রেগে গেল। বেশ ধমকের সাথে, তুই কোনো দোষ করিসনি? কাউকে মানসিকভাবে আঘাত করিসনি? কাউকে বেঁচে থেকেও মেরে ফেলিসনি? এগুলো অপরাধ না? কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কাকে অমানসিক আঘাত করলাম? কাকে না মেরে বাঁচিয়ে রেখেছি? কি বলছো এসব? তাই কিছুই বুঝতে পারছিস না? একে চিনতে পারিস মোবাইলে একটা ছবি দেখিয়ে? মিথিলা ছবিটা দেখেই বলল সজীব। সজীবের ছবি তোমার কাছে কেমন করে? হ্যাঁ সজীব। চিনতে পেরেছিস তাহলে? সজীব আমার ছোট খালামণির ছেলে। আমার খালামণির এই একটাই ছেলে। পৃথিবীতে এই ছেলে ছাড়া আর কেউ নেই। সেই ছেলের নিথর দেহ নিয়ে নীরবে কেঁদে চলেছে। শুধু তোর জন্য। মিথিলা, আমার জন্য? আমি তো কিছুই করিনি সজীবের সাথে। সজীব তো আমার খুব ভালো বন্ধু ছিল। খুব ভালো বন্ধু ছিল, আর কিছু না? সজীবের সাথে মিথ্যে প্রেমের নাটক করলি কেন? তোর মিথ্যা ভালোবাসার আঘাত সইতে না পেরে নেশা করে ড্রাইভ করার সময় সামনাসামনি আসা ট্রাকে ধাক্কা মারে। আজও কোমায় রয়েছে। জীবনটা তো টিকটিক করছে, কিন্তু শরীরটা অনেক আগেই মারা গেছে। আর ওই জীবন্ত লাশ বুকে নিয়ে আমার খালামণি তোকে কষ্ট পাওয়ার অভিশাপ দিচ্ছে। আর তুই আমার কাছে সুখ ভিক্ষা চাইছিস? এটা তো সবে শুরু। তুই সুখ ভিক্ষা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবি, তবুও সুখের নাগাল পাবি না। মিথিলা, রিমন, এসব তুমি কি বলছো? সজীব তো কখনো আমাকে বলেইনি ও আমাকে ভালোবাসে। আমিও কখনো ওর সাথে মিথ্যা প্রেমের নাটক করিনি। তোমার কোথাও ভুল হচ্ছে। যতই সত্যকে মিথ্যা বলার চেষ্টা করিস না কেন, তোর কথাই মন গলবে না। আমি সব জেনেই বলছি। তোরই সব চাইতে কাছের বান্ধবী অর্নির কাছ থেকে জেনেছি ভুল হওয়ার কোনো চান্স নাই। আর অর্নি এও বলেছে তুই সজীবের মতো অনেক ছেলের জীবন নষ্ট করেছিস। তোর কোনো ক্ষমা নেই। সজীবের কথা মনে পড়তেই রিমনের চোখে জল চলে আসলো। চোখের জল মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেল। মিথিলাও অরণির কথা শুনে থমকে গেল। অর্নি মিথিলার বেস্ট ফ্রেন্ড, এমন কিছু নেই যা অর্নি জানে না। সেই অর্নিই কিনা তার সংসার ভাঙতে এমন মিথ্যা অপবাদ দিল। কিন্তু অর্নি কেন করবে এমন? আমি তো অরণির কোনো ক্ষতি করিনি। নিজের বোনের মতো ছিলাম আমরা। পুরো পৃথিবীটা আজ বেইমানের রাজ্য মনে হচ্ছে। কাকে বিশ্বাস করব? একদিকে ভালোবাসার মানুষের পশুর মতো আচরণ, অন্যদিকে অরণির মিথ্যাচার। তাহলে কি এই পৃথিবীতে আমার কোনো সুখের অস্তিত্ব নেই? কারো ভালোবাসার যোগ্য না? রিমন না হয় মিথ্যাকে সত্য ভেবে কষ্ট দিচ্ছে, কিন্তু অর্নি? অর্নি কেন এমন মিথ্যা অপবাদ দেবে? আমাকে কষ্ট দেওয়াতে অরণির কি লাভ? এখনই জানতে হবে, এখনই অর্নিকে ফোন করব, তাহলে সত্যটা বুঝতে পারব। এদিকে রিমন সকালের নাস্তা না করেই হন্তদন্ত হয়ে বাইরে চলে গেল। ছেলের এমনভাবে চলে যেতে দেখে নাসির সাহেব আর রাহেলা বেগম উপরে উঠে এলেন। এসেই দেখে মিথিলা এখনো দেওয়াল ঘেঁষে বসে কান্না করছে।
জিজ্ঞাস করাতে কোনো কাজ হলো না। রাহেলা বেগম রীতিমতো ভয় পেয়ে যাচ্ছেন। ছেলে রেগে চলে গেল, এদিকে মিথালাও পড়ে পড়ে কান্না করছে। অনেক জিজ্ঞাসাবাদের পরে আম্মু আপনার ছেলে আমাকে ভুল বুঝছে, আমাকে না জেনেই দূরে ঠেলে দিচ্ছে। রাহেলা বেগম ও মিথিলার এমন কান্না দেখে কেঁদে দিল, মাথায় হাত বুলাতে বুলাতে বলে দিলে রিমন আসলে ওকে বুঝিয়ে বলবে। কিন্তু আজ সান্ত্বনাতেও মন গলছে না, সব কিছুই ঠুনকো মনে হচ্ছে। আব্বু আম্মু বেশ কিছুক্ষণ বুঝিয়ে নিচে চলে গেল। সাথে সাথেই অরণির কথা মনে পড়ে গেল। অরণির সাথে কথা বলতে পারলেই সবকিছুর সমাধান পাওয়া যাবে। ফোনটা নিয়েই অরণিকে কল করল। 2 বার বেজে গেল কিন্তু রিসিভ করল না, হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। একবার আন্টিকে ফোন করলে অরণিকে পাওয়া যাবে। আসসালামু আলাইকুম আন্টি। আন্টি আমি মিথিলা বলছি। বেশ কিছু সময় কথা হলো, কোনো কাজই হলো না। অর্ণি বাসায় নেই, নানু বাড়িতে গেছে, আসবে 2 সপ্তাহ পরে। তার মানে আমাকে আরও 2 সপ্তাহ এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই কাটাতে হবে। একমাত্র অর্ণিই পারে আমার সংসার ফিরিয়ে দিতে। অরণির কথা উঠতেই মনে পড়ে গেল বেশ কয়েক বছর আগেকার কথা। সবে মাত্র মাধ্যমিকে পা দিয়েছি। বাবার ট্রান্সফার হওয়াতে নতুন জায়গা, নতুন পরিবেশ, কিছুই জানি না, চিনি না, রীতিমতো ভয় পাচ্ছি। ছোট থেকেই একটু ভীতু ধরনের, তার উপর সবই অজানা অচেনা। হেঁটে চলেছি হঠাৎই। ছোট থেকেই মিথিলা কিছুটা ভীতু টাইপের, তার উপর নতুন পরিবেশ, সবই অজানা অচেনা। মিথিলা সামনে হেঁটে চলেছে, হঠাৎই পেছনে থেকে একদল মেয়ে অনেক হাসি ঠাট্টা করতে করতে এগিয়ে আসছে। সবগুলাই উড়নচণ্ডী টাইপের। বেশ কয়েকজনের কাছে জিজ্ঞাস করে ষষ্ঠ শ্রেণীর ক্লাসটা খুঁজে পেল। ক্লাসে ঢুকেই দেখে সব বেঞ্চগুলি ভরাট, শুধু ওই মেয়েগুলার পাশের সিটটা বাদে। মেয়েগুলোর পাশে বসতেও ভয় করছে। তারা সবাই সবার চেনা, তার মধ্যে আমি কাউকেই চিনি না। ক্লাস শেষে বাসায় ফিরছি, তখনই পেছনে থেকে একটা মোটকা টাইপের ছেলে ইশারা করছে, সাথে তার অনেক সাঙ্গপাঙ্গ। রীতিমতো ভয় পেলেও তাদের কাছে যেতেই মোটকা বলল সবাইকে আইসক্রিম খাওয়াতে হবে। কিন্তু আমার কাছে তো অত টাকা নেই। ছেলেটা বলে দিল আইসক্রিম না খাওয়ালে 10 বার কান উঠবস করতে হবে। কান উঠবসের কথা শুনে কেঁদেই দিয়েছি, তখনই দেখি সবাই উদাও হয়ে গেছে। পাশে সেই গুন্ডা টাইপের মেয়েটা। কিন্তু মেয়েটার দেখতে যেমনই হোক মনটা অনেক ভালো। হাত বাড়িয়ে আমি অর্ণি। আমিও হাত বাড়িয়ে বললাম আমি মিথিলা। আমাদের বেশ বন্ধুত্ব হয়ে গেল। অর্ণি আর আমাদের বাসাটা একই রাস্তায়, তাই দুইজন একসাথেই যাওয়া আসা করতাম। এভাবেই অরণির সাথে প্রথম পরিচয়, তারপর একসাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছি। অরণির বাসাতেও যাতায়াত করতাম। আন্টি বেশ মিশুক আর সাদাসিধা মানুষ, প্রথম আলাপেই আপন করে নেওয়ার মতো। ভাগ্যক্রমে আমাদের দুজনেরই একই ভার্সিটিতে অ্যাডমিশন হল। এতদিন শুধু পড়াতেই ব্যস্ত থাকায় ঘোরাঘুরি হই হুল্লো করা হয়নি, তবে এবার ইচ্ছেমতো ঘোরা যাবে। তবে কখনো আমি বা অর্ণি কেউই কোনো প্রকার রিলেশন করিনি। আমরা সিঙ্গেল লাইফ অনেক এনজয় করি। কলেজে ভর্তি হওয়ার দিন সে কি কাণ্ড! ভিড়ে উপচে পড়ছে। ব্যাংক ড্রাফট করতে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু একটি ছেলে এসেই কোনো লাইনে না দাঁড়িয়েই টাকাটা জমা দিয়ে দিল। অর্ণি এমনিতে অনেক রাগী, তার উপর অনিয়ম দেখেই ছেলেটির সাথে ঝগড়া বাঁধিয়ে দিল। ছেলেটিও প্রাণ বাঁচাতে বলল আপনাদের কাগজপত্রগুলি দিন। বাহ, 2 মিনিটেই কাজ শেষ, আর এত সময় লাইনে দাঁড়িয়েছিলাম। ছেলেটি হয়তো কোনো নেতা টাইপের কিছু হবে, তাই তো এত খাতির। যাক, ভালোই ভালোই কাজটা মিটল। হাফ ছেড়ে বাঁচলাম। আগামীকাল প্রথম ক্লাস শুরু হবে, তাই খুব সেজেগুজে রিকশা নিয়ে কলেজে পৌঁছে গেলাম। কিন্তু এসেও কোনো লাভ হলো না, প্রথম ক্লাসটা হবে না, স্যার আজ অনুপস্থিত।
সবাই ক্যাম্পাসে বসে আছি, কিন্তু কিছু দূরের বকুল গাছটার দিকে চোখ যেতেই চোখ আটকে গেল। গত দিনের সেই ছেলেটি একা একা দাঁড়িয়ে আছে। কাল আমাদের কত বড় একটা উপকার করল, একটা ধন্যবাদ পর্যন্ত দেওয়া হয়নি। তবে আজ যখন সুযোগ এসেছে, হাত ছাড়া করা ঠিক হবে না। হাই ছেলেটির উদ্দেশ্যে। ছেলেটি একটু ইতস্ত হয়ে জি আমাকে বলছেন। মিথিলা, এখানে যেহেতু আর কেউ নেই তো আপনাকেই বলছি। আর হ্যাঁ, আমাদের দুইজনের পক্ষ থেকেই মেনি মেনি থ্যাঙ্কস। ছেলেটি, কেন? কাল যে আপনি অনেক উপকার করলেন। তা এখানে দাঁড়িয়ে কেন, কোনো কাজে এসছেন বুঝি? কাজে কেন হবে, আমি তো ক্লাস করতে এসেছি, কিন্তু স্যার আসেননি তাই দাঁড়িয়ে আছি। তা একা কেন, আপনার বন্ধুরা কোথায়? আসলে আমার কোনো বন্ধুই এখানে ভর্তি হয়নি বলতে পারেন, একা। অর্নি, ওহ তাই বুঝি। আমি অর্নি, হাত বাড়িয়ে। আমি সজীব। আর আপনি? আমি মিথিলা। অর্নি, আজ থেকে তাইলে আমরা ফ্রেন্ডস। ভালোই হলো, আমাদের ও কেউ পরিচিত নেই, একজন তো বন্ধু হলো। তিনজনই আরও বেশ খানিকটা পরিচিত হয়ে গেলাম। বাসা কোথায়, ফ্যামিলিতে কে আছে? একসাথে ক্লাস করে বের হতেই দেখি সজীবের পার্সোনাল প্রাইভেট কার আছে, কিন্তু দেখলে বোঝাই যায় না। কথাতে কোনো অহংকারের ছাপ নেই। সজীব, অর্নি, মিথিলা উঠে এসো, তোমাদের ড্রপ করে দিব। শত মানা করাতে ও শুনল না, উঠতেই হল। খানিকটা আসতেই অর্নি সজীবের বাসার অ্যাড্রেস জিজ্ঞাসা করল। কিন্তু একই, সজীবের বাসা তো আমাদের বাসার উল্টা দিকে। সজীব, তাতে কি, তোমাদের নামিয়ে উল্টো রাস্তা হয়ে বাসায় যাব? আমার তো রিকশার চিন্তা নেই। আমাদের নামিয়ে উল্টা রাস্তা ধরে ফিরে গেল। আমরা কৃতজ্ঞতার স্বরূপ এক কাপ কফি খাওয়ার অফারও করেছি, আজ না বলে চলে গেল। মিথিলা, সজীব ছেলেটা অনেক ভালো, তাই না রে অর্নি? একদিনেই কেমন বন্ধুত্ব করে নিল। আচ্ছা চল দ্রুত ফ্রেশ হয়ে নে, বিকালে ফুসকা খেতে চৌরাস্তা যাব। বেশি সন্ধ্যা হলে ভাগে মিলবে না। এখন সজীবের সাথে বেশ বন্ধুত্ব হয়ে গেছে, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড। 2 মাসেই মনে হচ্ছে কত আগের চেনা। এখন আর আপনি আর তুমিতে কথা হয় না, সেটা তুইতে নেমে এসেছে। এভাবে কলেজ আর বাসা করতে করতে আবারও ক্লান্তি চলে এসেছে। কোথাও লং ড্রাইভে গেলে ভালো হতো। পেছনে থেকে, ভালো হতো বলছিস কেন, যেতে কেউ নিষেধ করেছে নাকি? কালই চল দূরে কোথাও ঘুরে আসি। অর্নি, হ্যাঁ মিথিলা, চল কালই ঘুরে আসি, এভাবে থাকতে থাকতে একঘেয়ে ধরে গেছে। ঘুরে আসলে মন অনেক হালকা থাকে। দুজনের আবদারে মিথিলাও রাজি হয়ে গেল। সারাদিন ঘুরে সন্ধ্যায় ব্রিজে দাঁড়িয়ে আধো আলো সূর্য দেখতে বেশ চমৎকার লাগছে। সজীব গাড়ির পেছনে রাখা গিটারটা নিয়ে গলা ছেড়ে গাইতে লাগল, দুঃখিত কোনো গান জানি না, আপনাদের ইচ্ছা মতো একটা গান গেয়ে নিন। মিথিলা আর অর্নি মুগ্ধ হয়ে শুনছে। বিকালের পরিবেশের সাথে গানটি বেশ মানিয়েছে। অর্নি, বাহ সজীব, তুই এত সুন্দর গান করিস, আগে বলিসনি তো। সজীব, আরে আমার ডান পাশে রক্ত জবা আর বাম পাশে গোলাপের মতো সুন্দরী দাঁড়িয়ে আছে, গান না এসে যাবে কই? অর্নি, কি মিথিলা, রক্ত জবা আর আমি গোলাপ? তোর রক্ত জবা অনেক পছন্দের জানি, তাই বলে মিথিলাই। আর আমি কি রক্ত জবার মতো না? মুখ ভেঙচি দিয়ে। সজীব, ওই চল চল, একটু পরে রাত হয়ে যাবে, তখন তোদের আবার পৌঁছাতে আমাকেই বডিগার্ড হতে হবে। অর্নি, হ্যাঁ চল। এমনিতে সন্ধ্যা হয়ে গেছে। বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে নিতেই দেখি অরণির মুখটা কেমন পেঁচার মতো করে রেখেছে। অনেক জিজ্ঞাস করেও কিছু বলল না। হয়তো টায়ার্ড লাগছে। কাল সকালে দেখা যাবে। অর্নি আর আমি ক্যাম্পাসেই বসে আছি, সজীব গাড়ি পার্ক করে আসতেই দেখি অর্নি উঠে সজীবের হাত ধরে বলছে, চল আমরা বকুল গাছটার কাছে বসি। সজীব, না, ওখানে বসবি কেন, মিথিলা একা বসে আছে।
চল একসাথে বসি। অর্ণি, আচ্ছা চল, অনিচ্ছা সত্ত্বেও বসল। তবে অন্যদিন সজীব মাঝে বসে আর মিথিলা অর্ণি দুপাশে, কিন্তু আজ অর্ণি মাঝে বসেছে সজীব আর মিথিলা দুধারে। অনেকক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। আজ দেখি অর্ণি এসেই ফেসবুকে নতুন আইডি খুলেছে, তবে আমাকে অ্যাড দিবে না। মাঝরাতে ফোনে কথা বলে কিন্তু প্রতিবারই ফোন কেটে দেওয়ার পরে কান্না করে। যতক্ষণ ফেসবুকে চ্যাটিং করে ততক্ষণ দারুণ খুশি থাকে, কিন্তু ফোনে কথা বললেই কান্না করে। জিজ্ঞাসা করলে বলে কিছুই হয়নি। বেশি জোরাজুরি করলে রেগে যায়। তাই না জানাই ভালো। সামনে আমাদের প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষা, তাই কলেজে যাওয়া বন্ধ, শুধু বাসায় পড়ি। রাত করে পড়াতে বেশ সকালে ঘুম ভাঙে, কিন্তু আজ সকালে ঘুম ভাঙে অরণির ফোনের আওয়াজে। হ্যালো অর্ণি, বল এত সকালে ফোন করেছিস কেন? অর্ণি কান্না করতে করতে, মিথিলা কাল রাতে সজীব অ্যাক্সিডেন্ট করেছে, অনেক চোট পেয়েছে, মনে হয় বাঁচবে না। মিথিলা কি বলছিস এসব? সজীব কোথায় এখন? অর্ণি সিটি হসপিটাল থেকে ব্যাগ দিয়েছে, কাল রাতের ফ্লাইটেই বিদেশ নিয়ে গেছে। বাকি কথা আমি আসলে শুনিস, আমি এখনই আসছি। সজীবের কথা শুনে অনেক কান্না পাচ্ছে অরণিকে সাথে নিয়ে বেশ কয়েকবার ওদের বাসায়ও গিয়েছি, লাভ হয়নি। সজীবকে নিয়ে কবে দেশে ফিরবে তার ঠিক নেই। ওর অবস্থাটাও জানি না। চোখটা ঝাপসা হয়ে আসছে। তবে কি আর সজীব? ঠক ঠক ঠক, মিথিলার ভাবনার জগতের ছেদ পড়ল। দরজায় কেউ কড়া নাড়ছে। নতুন বউ সবে মাত্র বিয়ে হয়েছে। ঘটা করে না হলেও আত্মীয় স্বজনরা জেনে গেছে। সবাই রিমনের বউ দেখতে বাড়িতে ভিড় করছে। শাশুড়ি মা একবার ডেকে গেছেন, তবে বাইরে যেতে একদমই ইচ্ছা করছে না। শরীরটা একেবারেই চলছে না। তবে সকলের মন জয় করে চলতে হবে, আর যাই করি না কেন শ্বশুর শাশুড়ির সম্মান হানি হয় এমন কিছুই করা যাবে না। রাহেলা বেগমের ডাকে মিথিলা বাস্তবে ফিরল। কি হলো রে মা, আবার কি ভাবছিস? তোর শ্বশুর আব্বু খাবার নিয়ে বসে আছে, চল আয় খেয়ে নে। মিথিলা না বললে বিষয়টা আরো পেঁচালো হবে, তাই বলে দিল, মা আপনি যান, আমি আসছি। রাহেলা বেগমও চলে গেল। সেখান থেকে উঠে হাতে মুখে পানি দিয়ে নিচে চলে গেল। বেশ বেলা হয়েছে, চলবে।